আমরা আরামবাগ থেকে নিয়েছি যে ওই ডিম টোস্টটা, তাকে সাজিয়েছে দেখুন, চানাচুর, পেঁয়াজ, লঙ্কা, নুন এসব দিয়ে সাজিয়েছে। কিন্তু এতটা চানাচুর ফানাচুর দিয়ে কোনো দিন খাইনি তো জীবনে, এই জীবনে প্রথমবার খাচ্ছি চানাচুর ফানাচুর দিয়ে। পেঁয়াজ কুড়ে দেওয়া রয়েছে। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, কি ঘর বানাই মু আমি শূন্যের মাঝার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা। গুড মর্নিং সকলকে, নতুন আর একটা ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ হচ্ছে 9 জানুয়ারি 2025, আর আজকে আমি বেরিয়ে পড়ব দীঘার পর আবার একটা নতুন মোটর রাইডে। আর আজকে আমার রাইড হচ্ছে কলকাতা থেকে টেরাকোটা শহর বিষ্ণুপুরের উদ্দেশ্যে। আর এখন সময় হয়েছে সকাল 6:40 মতো। আর এবার আমি বেরোবো বাড়ি থেকে, বেরিয়ে আমার লালপরীকে নেব, একটু ওয়ার্ম আপ করাবো লালপরীকে, দিয়ে আমরা বিষ্ণুপুরের উদ্দেশ্যে রওনা দেবো। তাহলে চলুন, আজকে একটা সুন্দর জার্নি হবে। আজকে আপনারা দেখতে পাবেন হচ্ছে জয়পুরের জঙ্গল, যে জঙ্গলটা দেখার আমারও অনেক দিনের ইচ্ছা ছিল এবং বাইক নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল। যাই হোক, আজকে মোটামুটি সেই দিন চলে এসছে জয়পুর জঙ্গলটাকে দেখার, তার সাথে বিষ্ণুপুর এক্সট্রা পাওনা। তাহলে চলুন, বাকি কথা আপনাদের সাথে মোটো ভ্লগিং সেট আপে হচ্ছে। সময় হচ্ছে সকাল 7:08, আর আমি ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম হচ্ছে আমাদের টেরাকোটার শহর বিষ্ণুপুরের উদ্দেশ্যে। আর এখান থেকে আমাদের টোটাল টাইম লাগবে হচ্ছে ওই 3.5 ঘন্টা 4 ঘন্টা মতো। আর আমাদের এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 130 কিলোমিটার। আর আমি আজকে একা যাব না, আমার সাথে হচ্ছে আমার এক বন্ধু যাবে, রোহন। তো সে দাঁড়াবে হচ্ছে ডানকুনিতে। আমরা আজকে আরামবাগ, কতুলপুর হয়ে বিষ্ণুপুর যাব, জয়পুর ফরেস্ট হয়ে। আর চলুন তাহলে একদম ডানকুনিতে গিয়ে ওর সাথেও আপনাদেরকে দেখা করাবো, আর রাইডটা ওখান থেকেই ঠিকভাবে আপনারা এনজয় করতে পারবেন। আমাদের কথা ছিল যে TN মুখার্জি রোডে দেখা করার। আর এই যে খোল সাংলা হেলমেটের এটা খোল, একে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে বেনারসের ব্লগে আমার সাথে গেছিল, ওই আমার সাথে যাচ্ছে হচ্ছে আজকে বিষ্ণুপুর। তা চলুন এখান থেকে রাইড শুরু করা যাক। এবার সামনে গিয়ে কোনো একটা জায়গাতে গিয়ে আমরা একটুখানি হল দেবো চা খাওয়ার জন্য। চলুন তাহলে। এই যে এই ক্রসিংটা আছে, এইটা দিকে সোজা চলে যাচ্ছে হচ্ছে টুয়ার্ডস বর্ধমানের দিকে, NH-19। আর আমরা এই লিঙ্ক রোডটা নিয়ে নিচ্ছি বাঁ দিকে। এখান থেকে আমরা স্ট্রেট একদম চলে যাব হচ্ছে ডাইরেক্ট আরামবাগের দিকে। এটা হচ্ছে মেন ডানকুনি টাউন। ডানকুনিতে এসে আজকের ম্যাপটা সেট করে নিলাম, কেননা আপনাদের তাহলে বলতেও সুবিধা হবে যে আমরা কোন জায়গার উপর দিয়ে যাচ্ছি। আর এখান থেকে দেখাচ্ছে সিয়াখালা 17 কিলোমিটার, চাপাডাঙ্গা 38, আর আরামবাগ 60। আমরা কিন্তু আরামবাগ হয়েই আজকে যাব। আমরা এখন উঠে গেলাম হচ্ছে স্টেট হাইওয়ে 15-এর ওপর। আর এই রাস্তাটা একদম কিন্তু সোজা চলে গেছে হচ্ছে আমাদের বিষ্ণুপুর হয়ে বাঁকুড়া, পুরুলিয়া এদিকটা কিন্তু চলে গেছে। যদি আপনারা পুরুলিয়া ট্রিপে যান তাহলে কিন্তু এই রাস্তাটাই কিন্তু গুগলে শো করবে। আর এছাড়াও বিষ্ণুপুর যাওয়ার কিন্তু আরও একটা রাস্তা আছে, সেটা একটু ঘোরা হবে। কোন রাস্তাটা? সেটা হচ্ছে আমাদের খড়গপুর, মেদিনীপুর, গড়বেতা হয়ে বিষ্ণুপুর। ওই রাস্তাটা আপনাদের মোটামুটি 50 কিলোমিটার মতো এক্সট্রা হবে, কিন্তু ওটা হচ্ছে আপনাদের 3-6 লেনের চওড়া হাইওয়ে, মানে খড়গপুর পর্যন্ত টুয়ার্স। তারপরে খড়গপুর থেকে এরকম সিঙ্গেল লেন হাইওয়ে। আর এই যে এই রাস্তাটা আছে স্টেট হাইওয়ে 15, এই রাস্তাটা কিন্তু আপনাদের নর্মালি এরকমই হাইওয়ে থাকবে পুরো রাস্তাটাই। খালি ওই আরামবাগের যে স্ট্রেচটুকু আছে ওইটুকুনি খালি আপনাদের 2-4 লেনের হাই রোড পড়বে। আর এছাড়া কিন্তু এই রাস্তাটা কিন্তু পুরোটাই কিন্তু এইরকম। এই বছর আমি একটা নতুন ইনিশিয়েটিভ নিয়েছি, সেটা হচ্ছে যে এরকম মানে একদিনে ঘুরে ফিরে আসা যাবে এরকম কিছু ট্রিপ, বাইক ট্রিপ, বা সেটা ট্রেনে যাতায়াতে হতে পারে, কিন্তু এরকম কিছু ট্রিপ মানে প্রত্যেক মাসে ধরুন 3টে কি 4টে করে এরকম ট্রিপ হবে, যাতে আপনারা যারা অফিসে ছুটি পান না বা দূরে কোথাও যেতে পারছেন না, তারা এইরকম ট্রিপগুলো কিন্তু করতে পারেন উইকেন্ডে বা অন্য কোনো হলিডেতে। তো সেইরকম ট্রিপ কিন্তু মানে আমি ভেবেছি যে এরকম ট্রিপ অ্যারেঞ্জ করা দরকার। সবার তো আর মানে ওই 12-14 দিনের ছুটি হয় না অফিস থেকে।
তো তাদের জন্য কিন্তু এই ট্রিপগুলো। আর যারা এমনি বড় ট্রিপ দেখতে পছন্দ করেন, বড় ট্রিপ কিন্তু চ্যানেলে অবশ্যই আসবে, সেটা নিয়ে মানে কোনো চিন্তিত হওয়ার দরকার নেই। যেরকম ট্রেন ব্লগ আসছিল, যেরকম ট্রাভেল ব্লগ হচ্ছিলো সেরকম হবে। মোটো ব্লগটা হচ্ছে মানে এই যে সিঙ্গেল যে মানে ডে যে ফিরে আসা যায়, এরকম কিছু ডেস্টিনেশন আপনাদেরকে দেখাবো কলকাতা থেকে, তো যাতে আপনাদেরও কিছু সুবিধা হয়। এখন আমরা পার করছি হচ্ছে নলদিঘি বলে একটা জায়গা। আর রাস্তা কিন্তু এখানে রাস্তা কিন্তু মোটামুটি ভালো, পরিষ্কার রাস্তা আছে এখানে। খালি রাস্তায় ট্রাফিকটা একটু বেশি, আর কিছু নেই, আর তেমন কোনো প্রবলেম কিছু হচ্ছে না। ট্রাফিক বলতে লরির ট্রাফিক। সময় হচ্ছে সকাল 8:11, আর বাড়ি থেকে মোটামুটি 30 কিলোমিটার চলে এসেছি। সিয়াখালাটা পার করেছি, পার করে একটা জায়গায় চা খেতে দাঁড়িয়েছি। আর এখান থেকে আমাদের বিষ্ণুপুরের ডিস্টেন্স হচ্ছে পাক্কা 99 কিলোমিটার। চলুন আবার মোটো ব্লগিং সেটআপে আপনাদের সাথে দেখা হচ্ছে। সময় হয়েছে সকাল 8:21, আর এখান থেকে চা টা খেয়ে বেরিয়ে পড়লাম। আর এবারে আমাদের পরবর্তী হল্ট হচ্ছে আরামবাগ, মানে হচ্ছে ব্রেকফাস্ট হল্ট। তো চলুন, এখান থেকে আরামবাগ হচ্ছে মোটামুটি ওই আর 42 কিলোমিটার মতো। আর এখান থেকে টাইম লাগবে হচ্ছে মোটামুটি 1 ঘন্টা। মোটামুটি 9:30টার মধ্যে আমরা আরামবাগ ঢুকে যাওয়ার চেষ্টা করছি। আচ্ছা, আমরা এখন এসে গেছি হচ্ছে চাপাডাঙ্গা। আর এখান থেকে আরামবাগ হচ্ছে 22, জয়রামবাটি 88, 44, বাঁকুড়া 112, তারকেশ্বর 6। এখান থেকে কিন্তু তারকেশ্বর চলে যাওয়া যাবে। আর আমরা কিন্তু এই নিচ দিয়ে যাব, কিন্তু এখানে একটা ব্রিজ হয়েছে নতুন, কিন্তু আমরা এই ব্রিজে কিন্তু উঠবো না। এই যে লেখা আছে দেখুন, আরামবাগ তারকেশ্বর। আর এখন আমরা যে নদীটার উপর দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দামোদর নদী। আর এদিক থেকে আমরা এলাম হচ্ছে চাপাডাঙ্গার দিক থেকে, আর এদিকে হচ্ছে আরামবাগ, এটা হচ্ছে দামোদর নদী। আজকে প্রথম নদী আমরা ক্রস করব, সেটা হচ্ছে দামোদর। মায়াপুরটা ক্রস করার পর কিছুটা রাস্তা কিন্তু খুব বাজে ছিল, আর তারপরে আবার এই আরামবাগ ঢোকার ঠিক 6-7 কিলোমিটার আগে রাস্তাটা আবার সেই 2-4 লেনের চওড়া রাস্তা হয়ে গেছে। আর এরকম রাস্তা হলে গাড়িতে রাইড করতে কিন্তু মজা, আর ওই রকম রাস্তা হলে না মানে ওই ভাঙা চোটা খুব বাজে রাস্তাটা ছিল, ওই জায়গায় রাইড করা কিন্তু খুব চাপের একটা ব্যাপার। আর এটা হচ্ছে স্টেট হাইওয়ে 02। সময় এখন সকাল 9:40, আর আমি পৌঁছে গেছি হচ্ছে আমাদের সেকেন্ড ব্রেকফাস্ট হল্ট, সেটা হচ্ছে আরামবাগ। আর এখান থেকে আমাদের বিষ্ণুপুরের ডিস্টেন্স হচ্ছে একদম পাক্কা 56 কিলোমিটার, আর সময় লাগবে হচ্ছে ওই 1.5 ঘন্টা মতো। আর এখানে একটা ছোট্ট দোকান থেকে অর্ডার দিয়েছি হচ্ছে ডিম টোস্ট। আর কত দাম নিচ্ছে না? 25 টাকা। 25 টাকা মনে হয়, জিজ্ঞাসা করেনি। যাই হোক, আর চলুন খাওয়া দাওয়াটা করে নিই, করে আবার রাইড কন্টিনিউ করবো। বল, এখনো পর্যন্ত তো জার্নি কেমন ছিল? একদম স্মুথ, কয়েকটা জায়গায় একটু খানাখন্দ আছে। হ্যাঁ, ওই যে ওই মায়াপুরের পর থেকে ওই জায়গাটা একটুখানি গর্ত আছে। বিরক্তিকর হচ্ছে যেগুলো আবার পট্টি মারা, বাম্পার প্লাস পট্টি মারা আছে কিছু কিছু জায়গায়। মাঝখানের স্টেজটা বেশ ভালো ছিল। হ্যাঁ, লাস্টের ওই চাপাডাঙ্গার পর থেকে মায়াপুর পর্যন্ত ওই স্টেজটা দারুণ ছিল। 120-10 ইজি উঠে যাচ্ছে, 3-6 লেনের হাই রোড। যাই হোক, চল তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই। আমরা আরামবাগ থেকে নিয়েছি যে ওই ডিম টোস্টটা, তাকে সাজিয়েছে দেখুন, চানাচুর, পেঁয়াজ, লঙ্কা, নুন এসব দিয়ে সাজিয়েছে। এটা একটুখানি খেয়ে দেখা যাক। না, ভালোই বানিয়েছে, খেয়ে দেখ। বলো, খানা কেসা হ্যায়? খেতে ভালোই, খারাপ না।
কিন্তু এতটা চানাচুর ফানাচুর দিয়ে কোনোদিন খাইনি তো জীবনে। এই 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 জীবনে প্রথমবার খাচ্ছি হ্যাঁ। চানাচুর ফানাচুর দিয়ে। পেঁয়াজ কুড়ে দেওয়া রয়েছে, কাকা বাদাম কিন্তু দেওয়া, লঙ্কা কাকা দেওয়া। কিন্তু বিশাল ডেকোরেশন করেছে, এখনো জানি না যে দাম কত দোকান হবে। দেখে ভাবিনি এতটাও। সময় হয়েছে সকাল 10টা 7, আর আমরা ব্রেকফাস্ট করে আরামবাগ থেকে রওনা দিলাম হচ্ছে আমরা বিষ্ণুপুরের উদ্দেশ্যে। আর এরপরে আমরা একটা ছোট্ট টি ব্রেক নেব, সেটা হচ্ছে জয়পুর ফরেস্টে ঢোকার আগে বনলতা রিসর্টে। ওটাই আমাদের লাস্ট ব্রেক হবে, আর তারপর আমরা জয়পুর জঙ্গলের মধ্যে ঢুকে যাব। আমরা এবারে আরামবাগ সিটিকে ছাড়বো, আর ছেড়ে এবারে আমরা মানে বিষ্ণুপুরের রাস্তার দিকে ঢুকে যাব। এটা হচ্ছে পল্লীশ্রী মোড় আরামবাগের। আর এখান থেকে যে রাস্তাটা বাঁদিকে যাবে সেই রাস্তাটা আমরা ঢুকবো। এটা হচ্ছে NH 116A। আর বলুন তো NH 116B কোন রাস্তাটা ছিল, কমেন্ট করে জানাবেন আমাকে। আমরা উঠে গেলাম হচ্ছে NH 116A-তে। আর এবারে সামনে যে নদীটা ক্রস করবে এটা হচ্ছে দ্বারকেশ্বর নদী। কিন্তু দ্বারকেশ্বর নদী কিন্তু প্রচুর নোংরা। আরে বাবা রে বাবা রে। দ্বারকেশ্বর নদীর উপরে ব্রিজের কিন্তু মানে রাস্তার কিন্তু হাল খুবই খারাপ। এই যে নিচ দিয়ে যে নদীটা বইছে এটা হচ্ছে দ্বারকেশ্বর নদী। এই যে এই মোড়টা আছে, এই মোড়টা থেকে সোজা চলে গেলে হচ্ছে আমাদের কামারপুকুর জয়রামবাটি। আর আমরা যাবো হচ্ছে ডান দিকে টুয়ার্ডস বিষ্ণুপুর বাঁকুড়ার দিকে। এই ওপরে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেল ব্রিজ। আর এই ব্রিজটা হচ্ছে হাওড়া গোঘাট যে রেল লাইন আছে আমাদের, সেই রেল লাইনের ব্রিজ হচ্ছে এই ওপরেরটা। আমরা এখন আছি হচ্ছে আকরগেরিয়া বলে একটা জায়গায়। আর এটা ছিল হচ্ছে খাটুল বলে একটা স্টপেজ আছে ঠিক তারপরে। আর আমি যখন যে জায়গাটা বার করছি এটা হচ্ছে চেকপোস্ট। মানে খাটুলটা হচ্ছে হুগলিতে আর আকরগেরিয়াটা হচ্ছে বাঁকুড়াতে। আর ফাইনালি সময় এখন 10টা 35 সকাল। আর আমরা হুগলি ছেড়ে প্রবেশ করছি হচ্ছে বাঁকুড়াতে। এখান থেকে বিষ্ণুপুর দেখাচ্ছে আর 36 কিলোমিটার। আর বনলতা রিসর্ট এখান থেকে দেখাচ্ছে হচ্ছে আর মাত্র 24 কিলোমিটার। এই যেটা হচ্ছে চেকপোস্ট। আর বাঁকুড়া যেহেতু এখানে কিন্তু শীত ভালোই পড়ে, তাই সকাল 10:30টার সময় আমি সেই পাফারটা পরেই কিন্তু এখনও যাচ্ছি। মানে গরমের কিন্তু কোনো রকম লেশমাত্র নেই। আর রোদ কিন্তু ভালোই উঠেছে আজকে। তবে একটাই প্রবলেম কি, এই সিঙ্গেল লেন যেহেতু, সেই জন্য এই লরিগুলো যাচ্ছে, এই লরির জন্য একটু মাঝে মধ্যে গাড়ির স্পিড কমে যাচ্ছে, ব্যাস। এছাড়া আর কোনো রকম প্রবলেম নেই। আর রাস্তার মাঝখানে হালকা হালকা পটহোলস আছে, বাম্পার আছে। যেহেতু এটা পুরো একটা লোকালিটি এরিয়া, বিভিন্ন যেহেতু এটা পুরো একটা গ্রামের মধ্যে দিকে যাচ্ছে তো, বিভিন্ন রকম গ্রাম পার করছি, তাই জন্য বাম্পারও আছে কিছু জায়গায়, কিন্তু সেগুলো হালকা হালকা, খুব স্টিফ বাম্পার কিন্তু নেই এখানে। সময় এখন 10টা 45। আর আমরা দাঁড়িয়েছি হচ্ছে কতুলপুরে। কতুলপুর হচ্ছে বাঁকুড়াতে। এটা হচ্ছে যে কতুলপুর মোড়, এখানে নেতাজি সুভাষচন্দ্র স্ট্যাচু করা আছে, এটা হচ্ছে কতুলপুর মোড়। আর এখান থেকে আমাদের বনলতা রিসর্টের ডিস্টেন্স হচ্ছে আর মাত্র 19 কিলোমিটার। সময় হয়েছে সকাল 11টা 7। আর আমি পৌঁছে গেছি হচ্ছে জয়পুর, মানে বনলতা রিসর্টের এখানে। আর এখানে আমরা গাড়িতে তেল ভরতে হবে। আচ্ছা, গাড়িতে ফুল ট্যাঙ্ক তেল ভরিয়ে নিয়েছি, 918 টাকা মতো হয়েছে। আর এইখান থেকে শুরু হয়ে যাবে হচ্ছে আমাদের জয়পুর ফরেস্ট। আর বাঁদিকে এই যে এইখানটা আছে, এটা হচ্ছে বনলতা রিসর্ট। এই যেখানে বন পলাশি ফ্যামিলি রেস্তোরাঁ, এখানে কিন্তু অনেক রকমের রেস্তোরাঁ আছে। আর এই যে বাঁদিকে এটা হচ্ছে বনলতা রিসর্ট। তো চলুন আমরা এবারে জয়পুর জঙ্গলের ভিতরে প্রবেশ করি। ওফ, সেরা সেরা।
এই জঙ্গলটা এতদিন ধরে দেখার জন্য আমি কিন্তু পুরো উৎসুক হয়েছিলাম। পুরো ঘন জঙ্গল চারিদিকে, শাল গাছের, অসাধারণ। আর এটা কিন্তু এলিফ্যান্ট পাসিং করিডর, মানে এখান দিয়ে কিন্তু হাতি ছাড়াও আরও অনেক রকমের জীবজন্তু এখান দিয়ে কিন্তু পার করে রাস্তা। তো যখন গাড়ি চালাবেন আপনারা একটু সাবধানে দেখে শুনে চালাবেন। জঙ্গলটা জাস্ট দেখুন, অসাধারণ লাগছে, অসাধারণ। এই জঙ্গল দিয়ে খুব ধীরে ধীরে গাড়ি চালাতে হবে, তবেই আসল মজা। সময় এখন 11:58, আর আমরা জয়পুর ফরেস্টে একটু ছবি তুলে নিলাম। এই ছবিগুলো আপনারা ইনস্টাগ্রামে দেখতে পাবেন, আর ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে আর স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি, একবার চেক করতে পারেন। আর বিষ্ণুপুর তো যাব, বিষ্ণুপুর যাওয়ার আগে আমরা ওই একটা এয়ার বেস আছে ব্রিটিশ আমলের, তো ওই এয়ার বেসটা একটুখানি দেখতে যাব। এখান থেকে ডিস্টেন্স হচ্ছে আর ওই 7.8 কিলোমিটার মতো, সময় লাগবে 20 মিনিট। তো চলুন ওইটায় যাই, আর আপনারা জয়পুর ফরেস্টের ভিউ এনজয় করুন। এই যে ব্রিজটা আছে এটার নাম হচ্ছে তাঁতিপুকুর ব্রিজ। আর এইখান থেকে আমরা বাঁদিকে যাব হচ্ছে, এই যে দেখুন আরণ্যক লেখা আছে এখানে, এখান থেকে যাব হচ্ছে আমরা ওই এয়ারবেসটা যেদিকে আছে সেই দিকে যাব। এই হচ্ছে সেই রেলওয়ে ব্রিজ, কিন্তু এখানে ট্রেন কিন্তু চলে না। চলুন এটা পার হয়ে যাই, পার হয়ে গিয়ে দাঁড়াবো। নাম ভাই ভাই, এখানে একটু দাঁড়িয়ে যাই, দাঁড়া। এটা হচ্ছে ওই মানে রেল লাইনটা, আর আমরা এদিক থেকে এলাম জয়পুর জঙ্গলের মধ্যে দিয়ে, আর এদিকে হচ্ছে ট্রেনের যে ব্রিজটা আছে সেইটা। আর এখান দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে অনেকক্ষণ ধরে, শেষমেশ ধরা দিল। আর দূরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, ওই জঙ্গলে পশু পাখি দেখার জন্য, কিন্তু এটা এখন বন্ধ আছে। আর এই লাইনটা যে কোথায় যাচ্ছে আর কোথা থেকে যে আসছে আমি জানি না। এই হচ্ছে সেই এয়ার রানওয়েটা, দেখুন এই বড় জায়গাটা হচ্ছে রানওয়েটা। হ্যাঁ, কেমন জায়গাটা, সেরা না? দেখ চ একটু চালিয়ে আসি, তবেই মজা হবে, তবেই আমার ভিডিও হয়ে যাবে। একটু চালিয়ে আসবো, আসলেই হয়ে যাবে। সময় এখন বেলা 1:05, আর আমরা পৌঁছে গেছি বিষ্ণুপুরে। আর প্রথম স্পটে, সেটা হচ্ছে মদনমোহন মন্দির।
তো চলুন ভিতরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এইটা হচ্ছে মদনমোহন মন্দির, আর ঠিক তার বাইরে দেখুন অনেক রকম হ্যান্ডিক্রাফ্টের জিনিস আছে বিষ্ণুপুরের, যেগুলো হচ্ছে এই পোড়া মাটির। এই দেখো। আচ্ছা, পঞ্চরত্ন মন্দির যাওয়ার পথে পড়লো দুটো স্পট। ওদিকে একটা দুর্গের মতো দেখতে পাচ্ছেন, এটাকে বলা হচ্ছে পাথর দরজা, আর এদিকে একটা এরকম দরজার মতো আছে, এটাকে বলা হচ্ছে গড় দরজা। আর আমরা এখন ওই যে ওপরের ওই রাস্তাটা আছে, ওইরকম উপর দিকে উঠছে, ওই রাস্তাটা দিয়ে উপরের দিকে উঠবো, উঠে আমরা পঞ্চরত্ন মন্দিরের দিকে যাব। সময় হচ্ছে 1:26 আর পৌঁছে গেছি আমাদের এই যে 3 নম্বর স্পট, সেটা হচ্ছে রাধেশ্যামজির মন্দির। পঞ্চরত্ন টেম্পলে যেতে যেতেই কিন্তু এগুলো পড়বে, আমি বুঝতে পারিনি, তাই আপনাদেরকে বলে দিয়েছিলাম যে পঞ্চরত্ন মন্দির যাচ্ছি। তবে রাস্তায় কিন্তু এই মদনমোহন মন্দির দেখে বেরোবেন, তারপরে পড়বে হচ্ছে গড় দরজা, আর তারপর পড়বে হচ্ছে রাধেশ্যামজির মন্দির। তো চলুন রাধেশ্যামজির মন্দিরটা একটু দেখিয়ে নিয়েছি আপনাদেরকে। ওই যে ওইটা হচ্ছে রাধেশ্যামজির মন্দির, আর ঠিক তার পিছন দিকেই হচ্ছে যে মন্দিরটা, এটা হচ্ছে জোর বাংলা মন্দির। এরকম জোর বাংলা মন্দিরের কনসেপ্ট কিন্তু আমাদের ইকো পার্কেও একটা আছে। আর জোর বাংলা কেন, দেখুন এই মন্দিরটা দুটো হচ্ছে একসাথে জোড়া, এই যে। আর এই মন্দিরটা কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে পড়ছে। এই বিষ্ণুপুরে যে মন্দিরগুলো আছে সেগুলো ঘোরার কিন্তু একটা সুবিধা আছে। এই মন্দিরগুলো কিন্তু সবই গায়ে লাগোয়া, মানে একটার থেকে একটা দূরত্ব হচ্ছে ওই পায়ে হেঁটে 1-2 মিনিট, ওই জন্য আমাদের কিন্তু ঘুরতেও সুবিধা হচ্ছে। জোর বাংলা মন্দিরের সামনে দেখুন এরকম কিন্তু অনেক রকম হ্যান্ডিক্রাফ্টের দোকান আপনারা পেয়ে যাবেন। এখানে এই যে গামছা টামছা সবই বিক্রি হচ্ছে, বিষ্ণুপুরের স্পেশাল গামছা। আর আর আমার সবচেয়ে যেগুলো পছন্দের সেগুলো হচ্ছে এই বিষ্ণুপুরের এই ঘোড়াগুলো। এই ঘোড়াগুলো আমার খুব পছন্দের। এই দেখুন এই ঘোড়াগুলো, এই যে দারুণ সুন্দর লাগে এই ঘোড়াগুলো আমার। সময় হয়েছে দুপুর 1:41 আর আমরা পৌঁছে গেছি হচ্ছে বিষ্ণুপুরের অন্যতম আর একটি আকর্ষণীয় মন্দির, সেটা হচ্ছে পঞ্চরত্ন শ্যাম মন্দির। এইটা এখানে আপনাদেরকে একটা কথা বলেছি, বিষ্ণুপুরে প্রধান 3টে মন্দির হচ্ছে রাস মন্দির, আর এই শ্যাম মন্দির, আর একটা কি বলবে জোর বাংলা, ওই যেটা আগে দেখালাম জোর বাংলা, দুটো একসাথে। এই 3টে ঢুকতে কিন্তু মানে টিকিট লাগে, আর অন্য কোনোগুলো টিকিট লাগে না। এই 3টে টিকিট মানে 3টে যে স্পট আছে সেখান থেকেই কাটা যায়। মানে এই 3টে স্পট ঘোরার জন্য হচ্ছে মানে নর্মাল যদি আপনি ক্যাশে কাটেন কাউন্টার থেকে তাহলে হচ্ছে 25 টাকা, আর যদি আপনি অনলাইনে টিকিট কাটেন সেক্ষেত্রে হচ্ছে 20 টাকা। আর এগুলো টেরাকোটা যেহেতু মন্দির, টেরাকোটার কাজ বাইরে থেকেই দেখতে হয়, ভেতরে কিন্তু কিছু দেখার নেই, ওই জন্য আমি আর টিকিট কাটিনি। যদি রাস মন্দিরে মনে হয় যে ঢুকবো ভেতরে তখন ওখানে টিকিটটা কেটে নেবো। সময় হচ্ছে দুপুর 1:53 আর পৌঁছে গেছি বিষ্ণুপুরের অন্যতম ফেমাস, বিষ্ণুপুর যার জন্য বিখ্যাত, সেটা হচ্ছে বিষ্ণুপুরের বিখ্যাত রাস মন্দির। চলুন ভিতরে যাই, আপনাদেরকে দেখাই। 25 টাকা করে টিকিট কেটে নিয়েছি, অনলাইনে সাইটটা ওপেন হচ্ছিল না, ওটা হলে 20 টাকা হতো। এই রাস মন্দির আর আগের এই পঞ্চরত্ন আর একটা জোর মন্দির আছে। সময় এখন দুপুর 2:17 আর আমরা পৌঁছে গেছি হচ্ছে আজকে আমাদের বিষ্ণুপুরের লাস্ট স্পট, সেটা হচ্ছে জোর মন্দির। আর ওই রাস মন্দির ওখানে টিকিট কেটেছিলাম 25 টাকা, ওটা কিন্তু এখানেও হয়ে যাবে। আর ওই পঞ্চরত্ন শ্যাম মন্দিরেও কিন্তু হয়ে যাবে, ওখানে টিকিট কাটিনি আমরা, রাস মন্দিরে টিকিট কেটেছিলাম, তাই জোর মন্দিরেও কিন্তু হয়ে যাচ্ছে 25 টাকার টিকিটের মধ্যে। চলুন আপনাদেরকে দেখাচ্ছি।
এটা হচ্ছে 1 নম্বর মন্দির, ওই বড়টা হচ্ছে 2 নম্বর, আর এই ছোটোটা হচ্ছে 3 নম্বর। তাহলে আমাদের জোর মন্দির দেখাও কমপ্লিট হয়ে গেল। আর এবারে পেট পুজোর পালা। সেই সকালে খাওয়া হয়েছিল আরামবাগে, তারপরে আর কিছু খাওয়া হয়নি। একটা চায়ের ব্রেক দেওয়া ভেবেছিলাম, সেটাও হয়নি, ওই এয়ার বেসে গেছিলাম বলে। যাই হোক, এবারে একটা রেস্টুরেন্ট আছে, মোনালিসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, তো সেইখানে যাবো হচ্ছে খেতে। চলুন ওখানে গিয়ে আপনার সাথে কথা হচ্ছে। মোনালিসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে এই থালিটা নিয়েছি। এটার মধ্যে আছে ভাত, ডাল, আলু ভাজা, এটা একটা পোস্তর বড়া, সবজি, 2 রকমের সবজি আছে, আর লেবু, লঙ্কা, পেঁয়াজ দিয়েছি। সময় হয়েছে বিকেল 3:05, আর আমরা মোনালিসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে একটা দুপুরের লাঞ্চটা করলাম। এবারে বেরিয়ে পড়বো হচ্ছে, আমরা বাড়ির উদ্দেশ্যেই যাচ্ছিলাম, কিন্তু যেহেতু টাইম আছে হাতে, আর এখান থেকে আর একটা স্পট খুবই কাছে, সেটা হচ্ছে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন, গড়বেতাতে, মেদিনীপুর জেলার গনগনি। তো সেইটা এখান থেকে আমরা দেখেই তারপর যাব। আর যে রাস্তায় এসছি ওই রাস্তা যাব না, আমরা সোজা একদম মানে জঙ্গলমহল, চন্দ্রকোনা হয়ে আমরা মেদিনীপুর হয়ে আমরা যে মানে কলকাতা চেন্নাই যে হাইওয়ে, সেইটা ধরে আমরা হাওড়া যাব। আমরা এখন চলে এসেছি হচ্ছে গনগনি। এটা হচ্ছে গনগনি যাওয়ার মেন যে রাস্তা থেকে তার কাটিং হলো এই রাস্তার ভিতরে। এখানে লেখা আছে দেখুন, গনগনি বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। চলুন ভিতরে যাওয়া যাক। সময় হয়েছে এখন বেলা 3:45, আর আমরা পৌঁছে গেছি হচ্ছে আমাদের আজকের এই কলকাতা থেকে বিষ্ণুপুর যাত্রাপথের মানে অলিখিত, মানে কোনো প্ল্যান ছাড়া একটা স্পট, সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের গনগনি। চলুন, এই যে গনগনি আমার পিছনে, এই হচ্ছে গেট দিয়ে এন্ট্রি করে বাকি কি আছে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে গনগনি ওয়াচ টাওয়ার আর পার্ক। এখানে প্রবেশ মূল্য হচ্ছে 5 টাকা। বক রাক্ষসের হাড় সংরক্ষিত আছে এই ভেতরে, চলুন দেখা যাক। এই গনগনি পার্কের ভিতরে একটা ওয়াচ টাওয়ার আছে, এই ওয়াচ টাওয়ারটায় উঠছি আমরা এখন। ওয়াচ টাওয়ারের নাম লিখে গেছে সঞ্জনা চৌধুরী, ইয়াসমিনা খান, ইয়াসমিনা লাভ সঞ্জুনা। এইসব করে এই সব জায়গাগুলোকে নষ্ট করে দিল। এই ইয়াসমিনা আর সঞ্জনা এরা কারা? তোমার কি মতামত, কেমন লাগলো আজকে সারাদিন ঘুরে একটা ট্রাভেল ব্লগারের সাথে? খারাপ লাগলো না, ট্রাভেল ব্লগারটা তো বড় কথা না, আমি তো আমার বন্ধুর সাথেই ঘুরছি, তো আমার কাছে ওইসব ব্লগার যায় আসে না। কিন্তু ঘোরাটা খুবই সুন্দর হয়েছে। মোটামুটি 350 কিলোমিটার তো আমরা ক্রস করবোই আজকে। এখান থেকে আমরা 170, আর ওদিকে 28 কিলোমিটার এসছি, মানে 200 কিলোমিটার, আর 200, আর ওদিকে 130, 330, ওই 350 কিলোমিটার। হ্যাঁ, এটা আমাদের শুরু, আরও হবে যদি আপনারা দেখেন, সাপোর্ট করেন, আরও হবে, আরও যাব ভালো ভালো জায়গায়। তাহলে এরপরে কি সমুদ্রে হয়ে যাক? সমুদ্রে এখন সময় হয়েছে বিকেল 4:30, আর আমরা এই গনগনি দেখে একটা দোকানে চা খেলাম। চা খেয়ে আজকের ভিডিও শেষ করছি।
আজকের এই কলকাতা থেকে বিষ্ণুপুর হয়ে গনগনি, তারপর আবার বাইকে করে কলকাতা পর্যন্ত রাইড আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার ফোনে পৌঁছে যায়। তাহলে আজ চলি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোনো গন্তব্যে, নতুন কোনো রাইডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ঘুরতে থাকবেন।